হ্যালো বাংলাদেশের জনগণ, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ সকাল ৯টায়, লন্ডনের সময় সকাল ৯টায়, বাংলাদেশ দুপুর ২টায় তারেক রহমান এবং ডক্টর ইউনূসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর ওই বৈঠক থেকে কি সিদ্ধান্ত এসেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখার এবং ভবিষ্যতের বাংলাদেশের জন্য কি সিদ্ধান্ত এসেছে সেটি আজকে আলোচনা করব। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে গোপনে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তা কিন্তু মিডিয়ায় এখনও প্রকাশিত হয়নি। আজ যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এই বৈঠককে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল খুব ফলাওভাবে প্রকাশ করেছেন যে এই বৈঠকটি একটি ফলপ্রসূ বৈঠক হতে চলেছে। এই বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন চলবে, কোন প্রক্রিয়া আগাবে সেটিও কিন্তু বলা হয়েছে। কেউ কেউ বলেছেন যে এই বৈঠককে কেন্দ্র করেই বলেছেন যে গোটা জাতি এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে। কেউ কেউ আবার অহংকার করে বলেছেন যে ডক্টর ইউনূস বাংলাদেশে কোনো পথ খুঁজে না পেয়ে তারেক রহমানের কাছে গিয়েছেন সেখানে পথ খোঁজার জন্য। তো আমরা একে একে সবগুলোই দেখব এবং সেই বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয়েছে, সংস্কার নিয়ে কী আলোচনা হয়েছে, নির্বাচনের তারিখ নিয়ে কী আলোচনা হয়েছে, জুলাই সনদ নিয়ে কী আলোচনা হয়েছে এবং কে কার কাছে এসেছে তাও আপনারা দেখেছেন। তবু আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলেই কিন্তু তারেক রহমান তার গাড়িবহর নিয়ে এসেছেন এবং তার দলের নেতাকর্মীরা হোটেলের বাইরে কিন্তু অবস্থান করছিল সেই সকাল থেকে। তো উনি যখন আসলেন, এসে কিন্তু উনি ডক্টর ইউনূসের হোটেলে প্রবেশ করলেন, তার কক্ষে গেলেন। সেখানে ডক্টর ইউনূস কিন্তু তাকে সম্বোধন জানিয়ে আগেই নিজের কক্ষ থেকে বেরিয়ে এসে তাকে স্বাগত জানালেন এবং দুজনে বসলেন। বসার পরে ডক্টর ইউনূস প্রথমেই বললেন যে আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর। দেখুন, উনি যে একজন মোটিভেশন স্পিকার, লক্ষ লক্ষ টাকা খরচ করে বা লক্ষ লক্ষ ডলার দিয়ে যার কথা মানুষ শুনতে চায়, সেটা কিন্তু তার এই প্রথম কথার মাধ্যমেই প্রকাশ হয়ে গিয়েছে। তিনি কথা শুরু করেছেন আজকের আবহাওয়াটা খুব সুন্দর। তারেক রহমানও বললেন হ্যাঁ আজকের আবহাওয়াটা খুব সুন্দর। মানে কথা কীভাবে শুরু করতে হবে, আলোচনা কীভাবে শুরু করতে হবে সেটা কিন্তু তিনি শুরু করে দিয়েছেন। এরপরে আমরা এই যে বিএনপির যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ লন্ডনে গিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে যারা লন্ডনে গিয়েছেন তারা আলাদা আলাদা বসে কিন্তু মিটিং করেছেন। আর ডক্টর ইউনূস এবং তারেক রহমান তারা 1-to-1 মিটিং করেছেন। মানে কেবলমাত্র তারা দুজন আলোচনা করেছেন। এখানে সরকারিও কেউ ছিল না, রাজনৈতিক ব্যক্তিত্বরও কেউ ছিল না। তো সেই গোপন বৈঠকে কি হয়েছে সেটা আমরা ভিডিওর শেষের দিকে জানব। প্রথমে আমরা জেনে নেব যে ওপেনে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে কি হয়েছে। ওপেন বৈঠকে যে আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছে নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ নিয়ে, জুলাই সনদ নিয়ে এবং শেখ হাসিনার বিচার কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে। তো যারা অহংকার করে বলেছিল যে ডক্টর ইউনূস গিয়েছেন লন্ডনে তারেক রহমানের কাছে পথ জানার জন্য, তাহলে সকালবেলা তারেক রহমান কেন আসবেন ডক্টর ইউনূসের কাছে, কেন এসে বসবেন? আর তার বসার স্টাইলটা দেখুন, যেন একজন ছাত্র শিক্ষকের কাছে বসেছে। এই সিমটমগুলো, এই চিহ্নগুলো বা এই বডি ল্যাঙ্গুয়েজগুলো আপনি কিভাবে দেখছেন? বিজ্ঞ রাজনীতিবিদকে জিজ্ঞাসা করছি, উনি একজন ব্যারিস্টারও, তাহলে এই সাংকেতিক চিহ্নগুলো অবশ্যই আপনি বোধহয় বুঝবেন। তাহলে আমরা বুঝলাম যে দলকানা ব্যক্তি, ছাত্রলীগের একসময় নেতা ছিল, যুবলীগের নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল, সেই নেতা এখন বিএনপিতে এসে হাইব্রিড নেতা হয়ে বিএনপিকে এমনভাবে পচাচ্ছেন প্রত্যেকটা কথার মাধ্যমে। বেগম জিয়া কিন্তু বলেই দিয়েছেন যে ডক্টর ইউনূসের সাথে দ্বন্দ্বে না জড়ানোর জন্য, কিন্তু থামছেই না এই ব্যক্তির কথোপকথন। এই ব্যক্তি আসলে চাইছেই না যে বিএনপি নামক কোনো দল বাংলাদেশে থাকুক। এই ধরনের হাইব্রিড মার্কার নেতারা থাকলে আসলে বিএনপি কতদিন টিকে থাকবে সেটা প্রশ্নের মুখে পড়তেই পারে আগামী কয়েকদিনের মধ্যে। দর্শক, এবারে আমরা দেখে নেব যে ওপেন আলোচনায় কি আলোচনা হয়েছে। ওপেন আলোচনায় যে আলোচনা হয়েছে সাংবাদিকদের সামনে যৌথ প্রেস ব্রিফিং করেই কিন্তু জানানো হয়েছে। যেহেতু যৌথ প্রেস ব্রিফিং হয়েছে সেহেতু আলোচনাটা ফলপ্রসূ হয়েছে। মানে এই আলোচনায় দুই পক্ষই কিন্তু
খুশি আছে, দুই পক্ষই ভালো একটা ফলাফল পেয়েছে। তো সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নের ফাঁকে ফাঁকে আমরা দেখতে পেয়েছি যে কেউ কেউ কানাকানি করছেন। কী নিয়ে আলোচনা করছেন সেটা তো আমরা জানি না, তবে কানাকানি করছেন, বিষয়টা কিন্তু একটু দৃষ্টিকটু মনে হয়েছে। তারপরে প্রশ্ন করা হয়েছে জুলাই সনদ নিয়ে। তো জুলাই সনদের ব্যাপারে কথা হয়েছে, এটা একান্তই সরকারের ব্যাপার। যখন জুলাই সনদ প্রকাশ হবে তখন সব দল মিলেই স্বাক্ষর করবেন। তো এই বিষয়টা আমরা পেলাম। সংস্কারের কথা বলা হয়েছে, সংস্কারের প্রশ্নে উত্তর দিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন যে নির্বাচনের আগে এবং পরে সংস্কার হতেই পারে, এটা আমরা সবাই মিলে সংস্কার করব। তারপরে নির্বাচনের তারিখ নিয়ে কথা উঠেছিল। তো নির্বাচনের তারিখ নিয়ে কথা ওঠার পরে বিষয়টি ঘোলাটে হয়ে গিয়েছিল। এই আলোচনার আগে দুই একদিন আগেও কিন্তু জানতে পেরেছি যে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে, নির্বাচন পিছিয়ে নিয়ে আসা হতে পারে, এই আলোচনার মাধ্যমে এগুলো আসতে পারে। আসলে এ ধরনের কোনো কিছুই কিন্তু ওপেন বৈঠকে আলোচনা হয়নি। তো আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞের বিচারের ব্যাপারে যে কথা উঠেছে, যে প্রশ্ন তোলা হয়েছে, সে ব্যাপারেও কিন্তু কথা হয়েছে যে বিচার ব্যবস্থা চলছে এবং এই বিচার কার্যক্রম চলতেই থাকবে। নির্বাচনের আগ মুহূর্তেই হয়তো বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে। তো সেরকমই কিন্তু একটা ভিডিও আমরা গতকাল দিয়ে রেখেছিলাম, আপনারা যারা দেখেননি ভিডিওটা দেখে আসবেন। সেখানে কিন্তু আমরা বলেছি কেন এপ্রিলে নির্বাচন হওয়া বিএনপি এবং বাংলাদেশের সকল দলের জন্য ভালো এবং আওয়ামী লীগের বিচার যেন সেখানে সম্পূর্ণ হতে পারে, সেটা আমরা সেখানে বলেছি। এবার আমরা সংক্ষেপ আলোচনা করব যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস এই দুইজনে মিলে যে অন টু অন একটি বৈঠক হয়েছে, একটি গোপন আলোচনা হয়েছে, সেই গোপন আলোচনার মাধ্যমে কি উঠে আসতে পারে অদূর ভবিষ্যতে। আমাদের মধ্যে যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারপরে কিন্তু গোপন বৈঠকে কি হতে পারে সেটা নিয়ে কিন্তু একটি বিশ্লেষণধর্মী একটি আলোচনা করে থাকেন। তো আমরা সেটাই এখন করার চেষ্টা করছি। দেখুন, যে গোপন বৈঠকটি হয়েছে, এই গোপন বৈঠকের মধ্যে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারেও কথা হতে পারে, যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না। তো ওপেন বৈঠকে কিন্তু এটা নিয়ে কথা হয়েছিল যে তারেক রহমান দেশে ফিরতে পারেন কিনা, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। যৌথ প্রেস ব্রিফিংয়ে শফিকুর রহমান এবং আমির খসরু মাহমুদ উপস্থিত ছিলেন, আরও একজন উপস্থিত ছিলেন। তো তারা বলেছেন যে তিনি যে কোনো মুহূর্তে দেশে ফিরতে পারেন, এতে কোনো বাধা নেই। তবে এই ব্যাপারটা প্রত্যেকটা মানুষকেই, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কিন্তু ভাবাচ্ছে যে এতদিন হয়ে গেল তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেল, সব মামলায় তিনি খালাস পেলেন, তবুও তিনি বাংলাদেশে কেন আসছেন না, কেন আসছেন না? এই প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে? এই প্রশ্নের জবাব সেই আওয়ামী লীগ সরকারই কিন্তু রেখে দিয়েছে। যখন তারেক রহমানকে এইভাবে অত্যাচার করা হয়েছিল, এই অত্যাচারের পরে কিন্তু তার কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছিল যে কখনো তিনি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না, বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবেন না। এই বিষয়টা কিন্তু এখনও মুছে ফেলা হয়নি, এই বিষয়টা কিন্তু শেষ হয়ে যায়নি। তো সেই মুচলেকার বিষয়টি যখন উদ্র করা হবে তখনই হয়তো তিনি ফিরে আসতে পারবেন। এই ব্যাপারে হয়তো গোপন বৈঠকে, অন টু অন বৈঠকে কথা হয়েছে। তো ডক্টর ইউনূস কিভাবে দেশ পরিচালনা করবেন এ ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস যে তারেক রহমানের পরামর্শ নেবেন সেটা কিন্তু একেবারে বলাই যায় না। কারণ ডক্টর ইউনূসের মতন একজন অর্থনীতিবিদের যদি এই ধরনের নেতাদের কাছ থেকে অর্থনীতি শিখতে হয়, বাজেট শিখতে হয়, তাহলে এর চাইতে হাস্যকর আর কিছুই নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এবং তারেক রহমানের সাথে তারেক রহমানের আগামীতে বাংলাদেশে ফেরা নিয়ে গোপনে হয়তো কথা হয়ে থাকতে পারে, কারণ তিনি এতদিন পর্যন্ত বাংলাদেশে যেতে পারেননি। আবার বেগম খালেদা জিয়াও তোড়জোড় দিয়ে এসব ব্যাপারে কোনো ধরনের কথা বলছেন না এবং তিনি ইঙ্গিতে একটি কথা বলে দিয়েছেন, ইতিমধ্যে তিনি বলেছেন ডক্টর ইউনূসের সাথে যেন দ্বন্দ্বে না জড়ায়। তাহলে এখানে বিএনপির নেতাকর্মীদের বোঝা উচিত ডক্টর ইউনূস কোনো ছোটোখাটো খেলোয়াড় নয়, তিনি একজন আন্তর্জাতিক মানের খিলাড়ি। তো এই ছিল আজকের বৈঠকের সিদ্ধান্ত এবং আজকের বৈঠকের মধ্যে এই সিদ্ধান্তগুলো এসেছে। দর্শক শ্রোতা, এই সিদ্ধান্তে বিএনপি যে তোড়জোড় দেখিয়েছিল, বিএনপি যে কত বড় একটা আশা নিয়ে ছিল, সেই আশায় কি গুড়েবালি হয়েছে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।